একটা ব্যাগ, কিছু স্বপ্ন আর একটা টিকিট। ভারত থেকে বালির পথে রওনা। মাঝপথে সিঙ্গাপুরে একটা লেওভার। নতুন শহর, নতুন অনুভূতি। এই যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছানো নয়, একটা গল্প, অভিজ্ঞতা আর স্মৃতি। আর সেই পুরো যাত্রাটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আমার ইউটিউব চ্যানেল আইজ এক্সপ্লোরারে তোমাদের খুবই স্বাগত। আর আজকে আমার একটা নতুন ইন্টারন্যাশনাল ট্রিপ, একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি হচ্ছে বালিতে। ইন্ডোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, খুবই সুন্দর দেশ। আর বালি হচ্ছে ওখানে একটা দ্বীপ, খুব একটা বড় না, মানে হয়তো এক সপ্তাহের মধ্যে পুরো বালি কভার করে নেওয়া যায়। আমি আস্তে আস্তে টাইম নিয়ে দেখবো সব কিছু। ওখানে যাব, অনেক দিন থাকবো, অনেক কটা দিন, অনেক কটা রাত ওখানে কাটাবো, অনেক অ্যাডভেঞ্চার হবে। আর আমার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আমি তোমাদের সাথে জানাবো, মানে শেয়ার করবো যে কেমন হলো, কেমনভাবে ঘুরতে পারবে। এই ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা বলতে চাই। ভারত থেকে বালি যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, কোথায় কোথায় গেলাম আর কি করলাম। মানে আমি এখন একটা নতুন এয়ারলাইন দিয়ে ট্রাভেল করতে চলেছি, সিঙ্গাপুরের একটা এয়ারলাইন, যেটা দিয়ে আমি এবার ট্রাভেল করব। আর আমার বিশেষতম কথা হচ্ছে যে সিঙ্গাপুরে আমার কিছুক্ষণের জন্য হল্টও থাকবে। তো চ্যানেলে আমার সাথে থাকো, পুরো ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে। আমি এখন আছি ত্রিচিরাপল্লী এয়ারপোর্টে। ত্রিচিরাপল্লী জেনারেলি হচ্ছে তামিলনাড়ুর একটা শহর। আর এখান থেকে ফ্লাইটটা নেওয়ার খুব একটা বিশেষ কারণ নেই, কিন্তু কারণ ওটাই কি দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো ফ্লাইট এখান থেকে খুবই সস্তায় পাওয়া যায়। তো আমি তাই জন্য এখান থেকে বুক করেছি। আর আমার বালির যে রাউন্ড ট্রিপের টিকিট এর প্রাইস হয়েছে ওটা হচ্ছে 21,000। রাউন্ড ট্রিপে আমি টিকিট পেয়ে গেছি, যেটা খুবই সস্তায় ছিল। আর 10 কেজি মতন লাগেজ অ্যালাউন্স দিয়েছিল, যেটা আমার একার জন্য তো একদম যথেষ্ট ছিল। তাই আমি এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। ত্রিচিরাপল্লী এয়ারপোর্টটা আমি অনেক বছর আগেও এসেছি। এখানে আমার ত্রিচি কলেজ থেকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। ওইখান থেকে আমি 1-2 বার যাতায়াত করেছি এয়ারপোর্ট থেকে। আর এখন এসে দেখছি মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এয়ারপোর্টটা, কিছুই তেমন একই নেই। আমি মানে বাস স্টপ থেকে এখানে হাঁটছি, মানে 1-2 কিলোমিটার হেঁটে নিয়েছি, মানে দেখতে পাচ্ছি না এয়ারপোর্ট। আর রাস্তাঘাটও খুব সুন্দর করে নিয়েছে, মানে কানেক্টিভিটিটা। আর যেটুখানে আমি খবরে শুনেছিলাম যে এয়ারপোর্টটাকে আরও বড় করবে, গভর্নমেন্ট বলেছিল। এটা একটা ডোমেস্টিক টার্মিনাল আর একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল আছে। অনেকটা হাঁটার পর ওখানে আমি টার্মিনাল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি এয়ারপোর্টের সামনে চলে এসেছি। আর এয়ারপোর্টের সামনেই দেখতে পাচ্ছ এরকম একটা মন্দির লাইক স্ট্রাকচার এরা বানিয়ে রেখেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দির না, এটা সাউথ ইন্ডিয়া বা স্পেসিফিক্যালি তেলেগু আর তামিলেরা এটাকে গোপুরম বলে। গোপুরম হচ্ছে কোনো পবিত্র জায়গা বা কোনো মন্দিরের এন্ট্রেন্সকে এরা গোপুরম বলে। সত্যি বলছি বন্ধুরা, এয়ারপোর্টটাকে এতদিন পরে এসে আমি দেখলাম, মানে অনেক ডেভেলপমেন্ট, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এরা। আমি 4-5 বছর আগে এসেছিলাম এখানে, আর এখন এসে দেখছি পুরোটাই চেঞ্জ। আমি এখন নিচে আছি, নিচটা অ্যাকচুয়ালি অ্যারাইভাল টার্মিনাল। আমি এখন লিফটে করে ডিপার্চার টার্মিনালে যাব। বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9:50 আর আমার ফ্লাইট হচ্ছে কালকে রাত্রির 1:40-এ। তো আমি এখন ট্রাই করব চেক ইন করে নেওয়ার, আর এয়ারপোর্টের ভেতরে আমি এখন ঢুকবো। তো বন্ধুরা, আমার চেক ইন, ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক ইন তিনটেই একসাথে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো এয়ারপোর্ট খালি, মানে কেউ নেই এয়ারপোর্টে। লোকজন ছিল, 1-2 ফ্লাইটের আগে চলে গেছে, মানে আমি একটু পেছনেই দাঁড়িয়েছিলাম। তো পুরো খালি এয়ারপোর্ট। এখনও এয়ারপোর্টটা কনস্ট্রাক্ট হচ্ছে, যেটা আমি তোমাদের আগেও বললাম। আর সামনে মানে কোনো দোকানপাট কিছুই নেই এখানে, পুরো খালি। এখানে একটা ডিউটি ফ্রি স্টোর আছে, ব্যাস, আর কিচ্ছু নেই এয়ারপোর্টটা।
যারা ইমিগ্রেশন মানে বোঝে না তাদের জন্য আমি বলছি, ইমিগ্রেশন আর কিছুই না, মানে তুমি যে ইন্ডিয়া ছেড়ে বেরোচ্ছ, অন্য দেশে যাচ্ছ, সেটা নথিভুক্ত করায়। তোমার পাসপোর্টে একটা স্ট্যাম্প পড়বে আর ওরা নিজের ডাটাবেসে সব ডাটাটা রেখে দেবে। আবার ইন্ডিয়াতে ঢোকার সময় সেম জিনিসটাই করবে ওরা। তো ওটাই হচ্ছে ইমিগ্রেশন। জেনারেলি অন্য এয়ারপোর্টে অন্য তো কোশ্চেন করে, মানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, কোথায় যাচ্ছ, কত দিনের জন্য যাচ্ছ, হোটেল বুকিং আছে কি না। বাট এখানে তো আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, জাস্ট দেখলো, ফটো তুললো, স্ট্যাম্প মেরে দিল, জাস্ট হয়ে গেল। সিকিউরিটি অফিসারের থেকে তো আমাকে যে মানে বোর্ডিং পাস দিচ্ছিলো যেই লোকটা স্কুট এয়ারলাইন থেকে, ও আমাকে আরও বেশি কোশ্চেন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, ই ভিসা আছে নাকি, কত টাকা নিয়ে যাচ্ছি, হোটেল বুকিং আছে নাকি, মানে যা পেরে সব জিজ্ঞেস করেছে। বাট ইমিগ্রেশন অফিসার কিছুই জিজ্ঞেস করলো না। তো এটা খুব আজীব লাগলো আমার, মানে এটা অ্যাকচুয়ালি হয় না জেনারেলি। তো ওখানে দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের অবস্থা। এখানে আমি যেখানে আছি এটা হচ্ছে একটা গেট, আর ওই দিকে একটা গেট আছে, আর পেছনের একটা গেট আছে, কিন্তু পুরোই খালি। ওই দিকটায় একটু ভিড় আছে, মানে আমার এই গেটটায় মানে বেশি কেউ নেই বসে। স্কুট এয়ারলাইন্স যেটা আমি এখন ট্রাভেল করব সেটার ব্যাপারে বলে দিই। তো স্কুট এয়ারলাইন হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সেরই একটা বিভাগ, ওটারই একটা পার্ট। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স মানে তোমরা জানো বিশ্ববিখ্যাত এয়ারলাইন, তো ওটারই একটা পার্ট। আর ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রিতে যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো, ওটা খুব চিপে পাওয়া যায়, মানে ওর থেকে চিপ আর কোথাও পাওয়া যাবে না। এই জন্য এখানে আসা, এখানে বুক করা। আর এসে তো দেখছি মানে এয়ারপোর্ট পুরোই খালি, কেউ নেই। আমার ফ্লাইটের শিডিউল টাইমে 1:40 ছিল, কিন্তু 45 মিনিট ডিলে হয়ে গেছে। আর আমার তো চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঘুম পেয়েছে, আমি মানে তাকাতে পারছি না, কিন্তু কি করব। এই টাইমটাই সস্তা ছিল, আর যেখানে সস্তা এয়ারলাইন, যেখানে সস্তা প্রাইস, সেখানে আমি চলে যাই টিকিট কাটতে। কেননা এখানে যদি আমি সস্তায় টিকিট কেটে নিই, তো অন্য দেশে গিয়ে ওই টাকাটা, মানে এক্সট্রা টাকা যারা বেঁচেছে, ওটা দিয়ে অন্য কিছু করতে পারবো। তো এটাই হচ্ছে কথা। আমার ফ্লাইট হচ্ছে TR0563, আর দেখতে পাচ্ছ 45 মিনিটের মতন ডিলে হয়ে গেছে। হ্যাঁ, আমার একটা জিনিসই ভয় করছে, যে আমার এখান থেকে সিঙ্গাপুর যাব, ওখানে আমার 2.5 ঘন্টা মতন লেওয়ার আছে। আর এখানে যদি 45 মিনিট ডিলে হয়ে যায়, তো ওখানে গিয়ে আমার ভয় লাগছে যে ফ্লাইটটা ধরতে পারবো তো। আর জানি না, আমি ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করবো যে অসুবিধা যদি না হয়। বন্ধুরা, তো আমি পেছনের গেটে ছিলাম, আর পেছনের গেটটা তো কোনো লোকই ছিল না, আর এখানে দেখছি তাও কিছু লোকজন আছে। আমার ফ্লাইটেরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অনেকক্ষণ পর, আর ওখানে বোর্ডিংও শুরু হয়ে গেছে, তো ওখানে আমি চলে যাব। একটা জিনিস অড লাগলো আমার এই এয়ারপোর্টের, অ্যানাউন্সমেন্টটা তামিলে করছিলো, তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমাদেরই বোর্ডিং শুরু হয়েছে নাকি। আমি তো বুঝেছিলাম, তারপরে আমি বোর্ডটা দেখলাম, ওটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদেরই ফ্লাইটের বোর্ডিং শুরু হয়েছে। তো ফ্লাইটটা 40 মিনিটের বেশিই লেট করে ফেলেছে। আমার তো ভয় করছে যে সিঙ্গাপুরের যে আমার কানেক্টিং ফ্লাইটটা আছে বালি অবধি, ওটা মিস না হয়ে যায়, ওটাই ভয় করছে। কেন কালকে পুরো দিনটা আমার প্ল্যান আছে, তো পুরো ভেস্তে যেতে পারে যদি মিস হয়ে যায়। আর আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা মতনই টাইম আছে, আর এখানে যদি 45 মিনিট লেট করে দেয়, তাহলে তো কিছু বলা যাবে না ওখানে কী হতে চলেছে। তো বন্ধুরা, আমি এখন ঢুকে যেতে চলেছি এয়ারবাস A231 স্কুট এয়ারলাইন্সে, যেটা আমাকে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর নিয়ে যাবে। ত্রিচি থেকে ফ্লাইট ধরেছিলাম গভীর রাতে। চারিপাশে আলো ছিল, কিন্তু শরীর তখন শুধু বিশ্রাম চাইছিল। ফ্লাইটে উঠতেই ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলতেই একটা নতুন দেশ, সিঙ্গাপুর। ঘুম আর ভ্রমণের মাঝখানে এই এয়ারপোর্টটা যেন আলাদাই দুনিয়া, পরিষ্কার, শান্ত আর অবিশ্বাস্যকার সুন্দর। এখনও বালি আসেনি। গুড মর্নিং সিঙ্গাপুর। 4 ঘন্টা 15 মিনিট পর আমি পৌঁছে গেছি চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। রাইডটা খুব একটা সুবিধা ছিল না, মানে 4 ঘন্টা মতন একই সিটে বসে আসা একটু আনকমফর্টেবলই ছিল, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। আসার সময় দেখলাম অনেক জাহাজ এই একটা পোর্টের সামনে ঘোরাঘুরি করছিল, মানে এত জাহাজ আমি আজ অবধি দেখিনি কোনো পোর্টে এরকমভাবে যে ঘুরছে। তো সিঙ্গাপুর দেশটা ছোট হলে কি হবে, কিন্তু ইন্টারন্যাশনাল একটা হাব বিজনেসের, ওটা দেখেই বোঝা যাচ্ছে ল্যান্ড করার সাথে সাথে। আমাকে এবার খুঁজতে হবে যে ট্রান্সফার কোথায় হবে আমার ফ্লাইটে। এয়ারপোর্টটা বহুত বড়, বিশাল বড়। এয়ারপোর্টটা এত বড়, এদের বাধ্য হয়ে লিখতে হয়েছে
যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কতক্ষণ লাগবে সময়। আর এটা তো আমি টার্মিনাল 1-এ আছি, এরকম টার্মিনাল 4টে আছে। আর একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনাল যাওয়ার জন্য এখানে লিটারেলি লোকেরা ট্রেন ইউজ করে, যেটাকে এরা স্কাই ট্রেন বলে। অনেক এয়ারপোর্ট দেখেছি, কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্ট সত্যিই আলাদা। বারবার বিশ্বের সেরা এয়ারপোর্টের তালিকায় থাকে এই জায়গাটা, কারণ এখানে ট্রানজিট মানেই শুধু অপেক্ষা করা নয়, একটা আলাদা অভিজ্ঞতা। পরিষ্কার, শান্ত আর এমনভাবে ডিজাইন করা যাতে ভ্রমণ সহজ লাগে দীর্ঘ রাতের ফ্লাইটের পরেও। আমি গেট 24-এ পৌঁছে গেছি আর দেখছি বোর্ডিং জাস্ট শুরু হয়েছে, এবং ঠিক সময় ঢুকে গেছি আমি ক্যামেরা এখন সব প্যাক করে ঢুকিয়ে নেবো, ক্যামেরার সামনে সিকিউরিটি চেক হচ্ছে আবার, তারপরে আবার স্টার্ট করবো আমার রেকর্ডিং। আরেকটা বোর্ডিং, আর এইবার গন্তব্য বালি। কিছুক্ষণ আকাশে, আর ধীরে ধীরে স্বপ্নটা মাটিতে নামতে শুরু করলো। বালি। বন্ধুরা, আমি বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে পড়েছি। আর যেটা সিঙ্গাপুর থেকে বালি আসা ফ্লাইট ছিল, ওটা আমি ওঠার সাথে সাথেই এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার সামনে আর পেছনে দুটো বাচ্চা এত চেল্লাচ্ছিল, তার সাথে মাথা ব্যথা হচ্ছিল, তাই জন্য মানে আমি ঘুমটাকে আটকাতেই পারিনি। 2.5 ঘন্টা মতন লাগলো সময় ওখান থেকে এখানে আসতে। আর এই এয়ারপোর্টটার নাম হচ্ছে দিপেনসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেক বড় একটা নাম, যে নামটা আমি হয়তো বলতেও পারবো না। তো দিপেনসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলে এটাকে। তো এখন আমি যাব, ইমিগ্রেশন ক্লিয়ার করব, সিম কার্ড নেবো আর কারেন্সি এক্সচেঞ্জ করব। ইন্ডোনেশিয়া ইন্ডিয়ানসের জন্য ই ভিসা প্রোভাইড করে, আর যেই পদ্ধতিটা খুবই ইজি। আমি ই ভিসা করিয়ে নিয়েছিলাম, আর আমার 10 সেকেন্ডের মধ্যে ই ভিসা জেনারেট হয়ে গেছিলো। আর ই ভিসা না করলেও এখানে ভিসা অন অ্যারাইভেল দেয় এরা, তো ওই ফ্যাসিলিটিটাও আছে। তো দুটো অপশান আছে। আমি ই ভিসাটা করে নিয়েছি যাতে আমাকে লাইনে না দাঁড়াতে হয়, এখানে গিয়ে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। আর আমি বাড়ির ওখান থেকে $500 মতন নিয়ে নিয়েছিলাম, যাতে এখানে এসে আমি ইন্ডোনেশিয়ান রুপিয়াতে কনভার্ট করতে পারি। তো সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভিসা অন অ্যারাইভালের লাইন। এখন অনেকটাই লাইন পড়বে দেখে যা লাগছে। আর এখানে ইলেকট্রনিক ভিসার আলাদা লাইন করা আছে। বন্ধুরা, আমার ইমিগ্রেশন হয়ে গেছে ক্লিয়ার। ইমিগ্রেশনে বেশি কিছু জিজ্ঞেস করলো না অফিসারটা, ভালোই ছিল। দুটো কোশ্চেন জিজ্ঞেস করলো, রিটার্ন ফ্লাইট, হোটেল বুকিং, কত টাকা আছে, কিছুই জিজ্ঞেস করেনি। আমাকে জিজ্ঞেস করলো জাস্ট কী করি, আমি বললাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ব্যাস ওরা ছেড়ে দিল। বন্ধুরা, আমি এখানে আসলাম মান্দ্রি বলে জায়গা। এখানে আমি রেটটা দেখছি একটু ভালো দিচ্ছে, তো এখান থেকে আমি একটু কারেন্সি এক্সচেঞ্জ করে নেবো, $US থেকে ইন্ডোনেশিয়ান রুপিয়াতে কনভার্ট করে নেবো। তো বন্ধুরা, আমি এখান থেকে $300 এক্সচেঞ্জ করেছি, আর আমাকে ভালো রেটেই দিয়েছে, মানে 44,06,000 মতন। রেটটা ভালো ছিল, তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি বেরোবো এয়ারপোর্ট থেকে, অনেক লেট হয়ে গেছে। তারপর আমাকে হোস্টেলে গিয়ে চেকিংও করতে হবে। তো বন্ধুরা, অফিসিয়ালি আমি বালিতে এন্টার করে গেছি, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সিম কার্ড নিয়ে নিয়েছি, ক্যাশ তুলে নিয়েছি। এবার আমি আমার হোস্টেলের দিকে যাব। অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ লাগলো এয়ারপোর্টে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।